আজকে আমরা ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টটা হচ্ছে তোমাদের রিজিওনাল প্ল্যানিংয়ের রিজিওনাল ডেভেলপমেন্টের একটা টপিক। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিড অ্যান্ড মেজার্স ফর ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট অর ব্যালেন্স ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ এ প্রসঙ্গে বলতে গেলে বলা যায় যে সবার আগে প্রথমে বুঝতে হবে আমাদের যে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট অর ব্যালেন্স ডেভেলপমেন্ট কি। ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হলো কোনো অঞ্চলের উন্নতির পথে যদি সুস্থায়ী উন্নয়নে সম্ভব হয় তখন সেক্ষেত্রে ওই অঞ্চলটির পারস্পর্শিক বা পারিপার্শ্বিক ভারসাম্য সেই অঞ্চলের ক্ষেত্রে বজায় থাকে। অর্থাৎ কোনো একটা অঞ্চলের যদি সুষম অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে সুষম সামাজিক উন্নয়ন, সুষম সাংস্কৃতিক উন্নয়ন, বিভিন্ন রকম উন্নয়নগুলো একত্রিত যদি করা হয় তখন কোনো একটা অঞ্চলের পক্ষে সামগ্রিক উন্নতি সাধন হয় তখন বলা হয় ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ এ প্রসঙ্গে আমি বলতে পারি কি, ধরো দুটি অঞ্চল নিলাম, দুটি অঞ্চল নিয়ে দুটি অঞ্চলের মধ্যে আমরা কি পারস্পরিক আলোচনা করব যে কোন অঞ্চলটি কোন দিক থেকে কতটা উন্নত। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি, অটোমেটিক্যালি দেখা যাবে কি, একটি যদি উন্নত অঞ্চল হয় তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি আর একটা অঞ্চল ওর থেকে একটু পিছিয়ে যদি থাকে তাহলে দেখা যাবে কি যে দুজনের রিজিওনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি ডিসব্যালেন্স আছে। অর্থাৎ এই রকম ইমব্যালেন্স থেকেই কিন্তু ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট বা এই রকম ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে গেলেই ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট কনসেপ্টটা প্রয়োগ হয়। অর্থাৎ এই প্রসঙ্গে বলা যায় কি যে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট যদি আমরা দেখতে চাই যে যে এই একটা কোনো একটা ধরো অঞ্চল, এটা এ রিজিয়ন ধরলাম, আর এই একটা কোনো একটা অঞ্চল, এটা আমি বি রিজিয়ন ধরলাম। সেক্ষেত্রে কি হবে, এই অঞ্চলটা ধরো ডেভেলপমেন্ট কান্ট্রি, এই অঞ্চলটা ধরো ডেভেলপ, এই অঞ্চলটা ধরো ডেভেলপ কান্ট্রি, আর এটা ধরো আন্ডার ডেভেলপ, এটা ধরো আন্ডার ডেভেলপ। ঠিক আছে, এটা ধরো আন্ডার ডেভেলপ। তাহলে সেক্ষেত্রে কি হবে, অটোমেটিক্যালি আমার বোঝা যাচ্ছে কি এই এ রিজিয়নটা বি রিজিয়নের থেকে কিন্তু অধিক উন্নত। এবার যে ক্ষেত্রে এ রিজিয়ন আর বি রিজিয়ন আমরা যদি দুটো অঞ্চলকে একত্রিত করতে যাই তাহলে নিশ্চয়ই এ রিজিয়ন থেকে কিছু জিনিস বা সাপোর্টিভ ডকুমেন্ট বি রিজিয়নে পাঠাতে হবে, এবং বি রিজিয়নে যে সেই সব ডকুমেন্টসগুলো বা বি রিজিয়নে সেই সব সাপোর্টিভ ম্যাটেরিয়ালসগুলো যদি এ রিজিয়ন থেকে পায়, দেখবে তাহলে কি হবে যে দুটো অঞ্চলেরই কিন্তু সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। একেই বলা হয় ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ আঞ্চলিক উন্নতি সাধন যখন কোনো অঞ্চলের ক্ষেত্রে সুষমভাবে হয় তখন তাকে বলে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট। এরপরে আমরা দেখি ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টের সংজ্ঞা। দেখো, ম্যামফোর্ড একটা কথা বলেছে যে ইট ইজ এ প্রবলেম অফ ইনক্রিজিং হ্যাবিটেবিলিটি, এ প্রবলেম অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রিনিউয়াল। ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু দেখো উন্নতি সাধনের অনেক রকম উপায় বা পথ থাকতে পারে। যেমন এখানে একটা জিনিস বলেছে, ইট ইন্ডিকেটস ইউটিলাইজেশন অফ ডেভেলপমেন্ট পোটেনশিয়াল অফ অল এরিয়া অ্যাজ পার ক্যাপাসিটি। মানে কোনো একটা অঞ্চল সেটা কিন্তু উন্নত নাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে সেই অঞ্চলটা অন্য দিক থেকে যদি বা সেই অঞ্চলটার যদি যে রিসোর্স বা যে ক্যাপিটাল রয়েছে সেটা যদি টোটাল বা পুরোপুরিভাবে উন্নয়ন করা যাবে, ইউটিলিটি করা যায়, তাহলে কিন্তু সেই অঞ্চলটার কিন্তু উন্নয়ন হতে বাধ্য। এবং সেই অঞ্চলটা যদি উন্নয়নের ফলে সামগ্রিক অঞ্চলটার বা ওই অঞ্চলের সমস্ত দিকটার কিন্তু সুষম বিকাশ ঘটতে পারে। এটা হচ্ছে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টের মূল কথা। আচ্ছা, এরপরে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট দেখো তিনটে পার্টে আমরা ভাগ করে আলোচনা করতে পারি। দেখো, ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথম আসে যেটা, একটা হচ্ছে গভর্নমেন্ট টেকিং আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর টেকিং। দেখো, বর্তমানে কিন্তু সরকার দ্বারা, আমাদের যেহেতু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, সরকার দ্বারা পরিচালিত, একটি হচ্ছে কেন্দ্রীয় একটি রাজ্য। তাহলে সেক্ষেত্রে কেন্দ্র সরকার দ্বারা যে সমস্ত বাজেট কিংবা পলিসি যেগুলো নেওয়া হয় সেগুলো রাজ্য সরকারের দ্বারা আবার তারপরে ছোট ছোট অঞ্চলে এসে ভাগ হয়ে কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে কিন্তু অঞ্চলটা কিন্তু উন্নয়ন ঘটে। এবার সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাবলিক সেক্টর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরা যাক এখন আমাদের দেশে কোনো একটা বড় কোম্পানি যদি ম্যাক্সিমাম তার প্রোডাকশনের যদি শেয়ারটা অল ওভার কান্ট্রির ক্ষেত্রে যদি ডিস্ট্রিবিউট করে, তাহলে সেক্ষেত্রে কি দেখবো, সেক্ষেত্রে কিন্তু ওই অঞ্চলটার কিন্তু অর্থনৈতিক উন্নতি কিন্তু অবভিয়াসলি সম্ভব।
সে কারণে কিন্তু এখানে পাবলিক সেক্টর কিন্তু একটা ব্যাকওয়ার্ড রিজিয়ন বা একটা ব্যাকওয়ার্ড রিজিয়নের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে। এবং এক্ষেত্রে ব্যালেন্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সমস্যাগুলি প্রধানত ডেভেলপিং কিংবা আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রির ক্ষেত্রে দেখা যায়, যে দেখো ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই, টাউনশিপ, ম্যান পাওয়ার, এই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স মানে কোনো একটা অঞ্চলের ডেভেলপমেন্টটা কিন্তু স্থগিত হয়ে যায় বা থেমে যায়। তারপরে পরে দেখো নিড ফর ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট। এবার আমরা আসি যে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টে কিটা জানলাম, এরপর আসি নিড ফর ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট। দেখো আমাদের ভারতবর্ষ ভূপ্রাকৃতিক দেশ, এক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু সমস্ত রকম বৈচিত্র্য বা ভ্যারাইটি কিন্তু ভারতবর্ষ বর্তমান। এবার ভারতবর্ষের ক্ষেত্রে ভালো করে বিচার বিবেচনা করলে দেখা যাবে কি, যে ভারতবর্ষে কিন্তু সমস্ত জায়গায় উন্নয়নটা কিন্তু সুষম নয়, অর্থাৎ ব্যালেন্স সব জায়গায় নেই। যদি আজকে ভারতবর্ষের সমস্ত রাজ্যে ডেভেলপমেন্টটা যদি একই হারে হতো, তাহলে কিন্তু আমরা এই যে লিটারেসি রেট বলো, তারপরে চাইল্ড মর্টালিটি রেট বলো, সেক্স রেশিও বলো, তারপরে হচ্ছে তোমার এডুকেশন বা ইললিটারেসি রেট বলো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে ভ্যারিয়েশনটা আর হতো না। সেক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে কি, যে কোনো অঞ্চল অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, রাজনৈতিক দিক থেকে উন্নত, কোনো অঞ্চল অনুন্নত। যদি আমি এই প্রসঙ্গ উদাহরণ হিসাবে যেতে পারি, কেরালার কথা যদি আমি দেখি, কেরালার ক্ষেত্রে কি হয়, ওদের কিন্তু এডুকেশন রেট থেকে শুরু করে, সেক্স রেশিও থেকে শুরু করে, লিটারেসি রেট থেকে শুরু করে সমস্ত দিকে কিন্তু, এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে শুরু করে সমস্ত দিকে উন্নত, যার ফলে কিন্তু ওদের কিন্তু রিজিওনাল ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। তার জন্য ওখানকার অর্থনীতি বা ওখানকার ইকোনমি পুরোপুরি ব্যালেন্সড। কিন্তু সে প্রসঙ্গে আমি যদি বিহার আসি কিংবা ঝাড়খণ্ড আসি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রিজিওনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিসপারিটি দেখা যায়, অর্থাৎ ইমব্যালেন্সের সৃষ্টি হয়। এবার ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি, একটা হচ্ছে ইকোনমিক কনসিডারেশন, আর একটা হচ্ছে কি নন ইকোনমিক কনসিডারেশন। এবার দেখো ইকোনমিক কনসিডারেশনের ক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখতে চাই ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্স, তাই তো, ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্স। দেখো ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্স বা লোকাল রিসোর্স, আমরা যদি কোনো অঞ্চলের অর্থনৈতিক উন্নতি করতে চাই, তাহলে প্রথম আমাদের যেটা এই কনসেপ্টটা এখানে আছে, নিড ফর ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট, মানে আমরা কোনো একটা অঞ্চলের অর্থনৈতিক উন্নতির ব্যালেন্স কেন করব, বা কোনো একটা অঞ্চলের উন্নতিতে ব্যালেন্স বা ভারসাম্য কেন বজায় রাখবো। ভারসাম্য বজায় রাখার জন্য প্রথমে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, যে এই কারণে এই কারণগুলো যদি ঠিক করা যায়, তাহলে কিন্তু আমাদের এখানে ভারসাম্য প্রয়োজন, বা এই কারণের জন্য কিন্তু আমাদের এখানে ভারসাম্য প্রয়োজন। দেখো লোকাল রিসোর্সের ইউটিলাইজেশন, অর্থাৎ স্থানীয় সম্পদের যদি আমরা পুরোপুরিভাবে ইউটিলাইজ করতে পারি স্থানীয় সম্পদটার, সেক্ষেত্রে আমাদের কি হবে, যে লোকাল রিসোর্স যদি পুরোপুরি ইউটিলাইজেশন করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই অঞ্চলটার কিন্তু অনেকটা পরিমাণে রিজিওনাল ডেভেলপমেন্ট ঘটতে পারে। নেক্সট পয়েন্ট আমাদের কি, এক্সপ্যানশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এক্সপ্যানশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি মানে ধরো কোনো একটা অঞ্চলে বা কোনো একটা রিজিয়নের ক্ষেত্রে যদি আমাদের এই দক্ষ শ্রমিক, এটা তো প্রয়োজন, কিন্তু দক্ষ শ্রমিকদের যদি কোনো একটা কাজে বা কোনো একটা কর্মে যদি নিযুক্ত না করা যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের হাতে কিন্তু অর্থ আসে না, যে কারণে কিন্তু তারা কিন্তু পরবর্তীকালে ইনভেস্টমেন্ট কিংবা পরবর্তীকালে তাদের কিন্তু ডেভেলপমেন্টটা কিন্তু হয় না, যে কারণে কিন্তু এই এমপ্লয়মেন্ট অপরচুনিটি কিন্তু প্রচন্ড পরিমাণে বর্ধিত করা হলে সেই অঞ্চলের সমস্ত মানুষ কর্মসংস্থানের সুযোগ পায়, এবং সেক্ষেত্রে কিন্তু ওই অঞ্চলটার একটা ভারসাম্য অবস্থা আসতে পারে। তারপরে ইউটিলাইজেশন অফ ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি। এবার দেখো ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি মানে, এখানে দেখো ইনফ্রাস্ট্রাকচারাল কথাটিকে আমি দুটো ভাগে, ইনফ্রা আর স্ট্রাকচারাল, অর্থাৎ কি আমাদের যে সমস্ত আন্তঃগাঠনিক প্রক্রিয়া বা উপাদানগুলো আছে, সেইগুলোর কিন্তু প্রচন্ড পরিমাণে ঠিকঠাকভাবে ব্যবহার। যেমন আমরা এখানে এ প্রসঙ্গে বলতে পারি কি, যে যদি ইউটিলাইজেশন যদি আমরা কোনো একটা অঞ্চলের ধরো ফিজিক্যাল রিসোর্স কিংবা কোনো একটা অঞ্চলের ধরো ইকোনমিক রিসোর্সকে যদি আমরা, কিংবা কোনো একটা ট্রান্সপোর্ট কমিউনিকেশন থেকে শুরু করে কোনো একটা অঞ্চলের যদি স্ট্রাকচারাল ফ্যাসিলিটি, বিভিন্ন অ্যামিনিটিস ফ্যাসিলিটিসগুলো উন্নতি সাধন করা যায়, সেক্ষেত্রে কিন্তু রিজিওনাল ডেভেলপমেন্টে ব্যালেন্স আসতে পারে। এখানে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু সব কিছুরই মূল লক্ষ্য হচ্ছে পরস্পর দুটো অঞ্চল বা কোনো একটা দেশের সমস্ত অঞ্চলকে একই আওতায় বা একই কাঠামো কিন্তু নিয়ে আসা, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। যে কারণে এইসব জিনিসগুলো যদি আমাদের ঠিকঠাক ব্যবহার করা যায়, তবেই কিন্তু
সেই রিজিওনাল ডেভেলপমেন্ট জায়গাটা কিন্তু ব্যালেন্সে পৌঁছাবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, তারপরে নেক্সট আমরা দেখব নন ইকোনমিক কনসিডারেশন। এবার নন ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক, অর্থনৈতিক অর্থনৈতিক অর্থনৈতিকের মধ্যে আমাদের এই যে সোশিও পলিটিক্যাল আর্গুমেন্ট, যেমন ধরো যে এখনো কিন্তু যে সোশিও পলিটিক্যাল মানে সামাজিক রাজনৈতিক, তাই তো? সামাজিক রাজনৈতিক বলতে এক্ষেত্রে কিন্তু এরকম টাইপের বোঝায় যে ধরো এখনো ধর্মীয় কুসংস্কার, গোঁড়ামি, অন্ধবিশ্বাস এইগুলো কিন্তু আমাদের ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টটাকে আটক বা আটকে রাখতে কিন্তু ধরে রাখে। আচ্ছা, যে কারণে এইগুলো থেকে যদি ঠিকঠাক করা যায় বা এইগুলো সঠিক পরিমাণে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু রিজিওনাল ডেভেলপমেন্টটা করতে পারে। স্ট্র্যাটেজিক কনসিডারেশন, আচ্ছা বিভিন্ন রকম যে স্ট্র্যাটেজি বলতে ধরো চুক্তি, চুক্তি কিংবা পরিকল্পনা কিংবা বাস্তবায়নের উপায়, যেমন ধরো ভারতবর্ষের সাথে পাকিস্তান কিংবা ভারতবর্ষের সাথে বাংলাদেশের জল বন্টন নিয়ে কোনো চুক্তি হলো, কিংবা ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের ধরো সিয়াচেন গ্লেশিয়ার নিয়ে চুক্তি হলো। সেক্ষেত্রে কি বলা হলো, যে বলা হলো ধরো দুটো দেশেরই আধিপত্য থাকবে এমন একটা মাঠ তৈরি করো বা এমন একটা রাস্তা তৈরি করো যেখানে দুটো দেশের আধিপত্য থাকবে, কেউ কারোর উপর হস্তক্ষেপ করতে পারবে না। এই রকম টাইপের যদি ডেভেলপমেন্ট বা এইরকম টাইপের যদি স্ট্র্যাটেজি বা এইরকম টাইপের যদি চুক্তি করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু দুটো অঞ্চল বা দুটো দেশের মধ্যেই কিন্তু রিজিওনাল ডেভেলপমেন্টটা কিন্তু ব্যালেন্স হওয়া সম্ভব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি আমরা। সেক্ষেত্রে আমরা কি করতে, এবার পরের পয়েন্টে বলছে এই রিজিওনাল ডেভেলপমেন্টের ব্যালেন্সটা দেখো আমরা ব্রডলি আগে তো ইকোনমিক আর নন ইকোনমিক দুটো পার্সপেক্টিভে ভাগ করে নিয়েছিলাম। এবার ইন জেনারেল ক্লাসিফিকেশন কি বলছে দেখো, যে টু অ্যাসিলারেট দ্য ডেভেলপমেন্ট অফ ইকোনমি, to accelerate the development of economy, অর্থাৎ কোনো অর্থনীতির যদি ঠিকঠাকভাবে বা সঠিক উপায়ে উন্নতি করা যায় তাহলে কিন্তু সেই অঞ্চলটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে উন্নত হতে পারে। তারপরে সেই অঞ্চলের যদি ইকোনমিটা স্মুথলি যদি উন্নত করা যায় তাহলে কিন্তু সেই অঞ্চলে উন্নতি হতে পারে। আচ্ছা, তারপরে যদি রাজনৈতিক অস্থির অবস্থা বা রাজনৈতিক অস্থির অবস্থা থেকে যদি দূরে সরানো যায় তাহলে কিন্তু সেই অঞ্চলটার উন্নতি সাধন ঘটতে পারে। এক্ষেত্রে দেখো আমরা ডান দিকে একটা ছবি দেখিয়েছি, সেই ছবির ক্ষেত্রে এখানে আলোচনা করা হচ্ছে কিন্তু মানে আমাদের দেশের ক্ষেত্রে কোন সেক্টরে কতটা পরিমাণ নিযুক্ত আছে। দেখুন যেমন দেখো সিরালের ক্ষেত্রে কিন্তু আমাদের এই দেশের ক্ষেত্রে সব থেকে প্রোডাকশনটা বেশি হয়। এবার সেক্ষেত্রে আমরা যদি এই সেরালের প্রোডাকশনটা দেখো, যেসব জিনিসগুলো যেমন অয়েল সিড, ক্লোথ, এইসব জিনিসগুলো প্রোডাকশন কম হচ্ছে, তাহলে সেই সব সেক্টরে যদি এইসব প্রোডাকশনের যদি আমরা যদি যে সব উদ্বৃত্ত থাকছে সেই সব প্রোডাকশনে যদি ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে কিন্তু দেখো সব কটা সেক্টর কিন্তু একসাথে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট কিন্তু উন্নতি সাধন করতে পারবে। তারপর এবার হচ্ছে আমাদের লক্ষ্য বা অবজেক্টিভ কি, কেন আমরা ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট বা কেন আমরা অঞ্চলটির স্থিতাবস্থা বা সুস্থায়ী উন্নয়ন করার চেষ্টা করব। অঞ্চলটার অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য, অঞ্চলটার প্রাকৃতিক সম্পদের যাতে সঠিক ব্যবহার করতে পারি, ব্যবহার করার জন্য, অঞ্চলটার যে দক্ষ শ্রমিক এবং যে সমস্ত প্রযুক্তিবিদ্যাগুলো রয়েছে সেই সব অঞ্চলের ক্ষেত্রে সেইগুলোর যাতে উন্নতি সাধন আরো করা যায় তার জন্য, এবং অঞ্চলটার কিন্তু কি সামগ্রিকভাবে কি অর্থনৈতিক উন্নতি সাধনের লক্ষ্যে যাতে আমাদের ওই এইগুলোর থেকে যাতে আমাদের জাতীয় আয়টা বৃদ্ধি পায় সেইগুলোর জন্য আমরা কিন্তু এই ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টের লক্ষ্যটা নিয়েছি। এবং সে প্রসঙ্গে বলে রাখি, এবং এই লক্ষ্য সাধনের পাশাপাশি আমরা কিন্তু কি প্রাকৃতিক ও মনুষ্য সম্পদ যেগুলো আছে সেইগুলোর যাতে পুরোপুরি ইউটিলাইজ করা যায়, এবং এই ইউটিলাইজ যদি প্রপার করা যায় তাহলে কিন্তু যে অস্থায়ী উন্নয়ন বা কোনো অঞ্চলের কিন্তু ব্যাকওয়ার্ড রিজিয়ন বলে কোনো অঞ্চল থাকবে না, সমস্ত অঞ্চল কিন্তু সুস্থায়ীভাবে উন্নয়ন ঘটানো যাবে এই অবজেক্টিভের মাধ্যমে। আচ্ছা, এরপরে আমাদের ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট ওই অবজেক্টিভ বা ওইসব লক্ষ্যগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমাদের সুবিধা দেখো, প্রথম কথা বিনিয়োগ বাড়াতে পারবো, দ্বিতীয় কথা উৎপাদন প্রক্রিয়া যেগুলো আছে সেগুলোকে আরো ভালো ত্বরান্বিত করতে পারবো, এবং সর্বোপরি কি যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন প্ল্যানিং এবং পার্সপেক্টিভ গুলোর উন্নতি সাধন করতে পারবো। এইসব সুবিধাগুলোর আমরা ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টের মারফত কিন্তু সুযোগ সুবিধাগুলো পেতে। এবার দেখো কোনো একটা অঞ্চলের সামগ্রিক উন্নতি সাধন করতে গেলে সব সময় তো সম্ভব হয়ে ওঠে না, যে কারণে কিন্তু প্রবলেম কিন্তু লেগেই থাকে। তাহলে কোনো একটা অঞ্চলের যদি সামগ্রিক উন্নতি সাধন, যদি আমরা ভারতের ক্ষেত্রে এখন প্রযোজ্য, ভারতের ক্ষেত্রে কিন্তু দেখো যেসব প্রবলেমগুলো আসছে সেগুলো হলো প্রথম কথা ক্যাপিটাল, মূলধন একটা বিশাল বড় সমস্যা।
মূলধন যদি মূলধনের ঠিকঠাক ব্যবহার করা যায়, দেখো আজকে দেখো মহারাষ্ট্র, গুজরাট এইসব শহরগুলো কিন্তু প্রপারলি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হয়েছে। কেন? কারণ ওখানকার কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট টেকনোলজি এগুলো কিন্তু প্রচন্ড উন্নত বা খুব উন্নত, যে কারণে কিন্তু আমাদের ভারতবর্ষের সব জায়গায় বা দেশের সব কোনায় কোনায় কিন্তু উন্নয়ন সাধনটা ঘটেনি। সেই তুলনায় আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের বিহার কিন্তু শিল্পে অতটা উন্নত না। এবার তুমি দেখো ক্যাপিটাল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টরে কিন্তু উন্নত করা যায়, যদি উন্নত করা যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের কি প্রোডাকশন সম্ভব, ডেভেলপমেন্ট সম্ভব, কিন্তু সেই ক্যাপিটাল অর্থাৎ সোর্স অফ ক্যাপিটাল যদি না থাকে তাহলে কিন্তু উন্নয়ন সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে টেকনোলজি। টেকনোলজি হচ্ছে প্রযুক্তিবিদ্যা, অর্থাৎ দেখো মহারাষ্ট্রের মতো উন্নত রাজ্যগুলো, আমাদের দেখতে হবে যে মহারাষ্ট্রের মতো উন্নত রাজ্যগুলোর ক্ষেত্রে কি টেকনোলজি ওদের অনেক উন্নত আমাদের থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের থেকে, যে কারণে আমাদের কিন্তু এই টেকনোলজি অবনতর কারণে আমাদের কিন্তু ওদের থেকে আমাদের কিন্তু রিজিওনাল ডেভেলপমেন্টটা কম হয়। হিউম্যান রিসোর্স একইভাবে, হিউম্যান রিসোর্স মানবিক সম্পদকে যে যত কাজে লাগাতে পারবে বা কায়িক শ্রমকে যে যত কাজে লাগাতে পারবে সে তত সেই দেশ বা রাজ্য তত উন্নত হবে, অপরদিকে যে কাজে লাগাতে পারবে না সে তত অনুন্নত হবে। ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামো এবং লিমিটেড রিসোর্স আর ইলিটারেট পপুলেশন। দেখো পরিকাঠামো যদি কোনো একটা রাজ্যের ক্ষেত্রে বা কোনো একটা দেশের ক্ষেত্রে যদি একটা অঞ্চল উন্নত করার জন্য যদি ঠিকঠাক পরিকাঠামো না থাকে তাহলে কিন্তু সেই অঞ্চলটার অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে লিমিটেড রিসোর্স, সম্পদ যদি কোনো অঞ্চলের ক্ষেত্রে যদি কম থাকে বা সম্পদ যদি কুক্ষিগত থাকে, সারা দেশের ক্ষেত্রে কয়টা মাত্র লোকের কাছে যদি সারা দেশের সম্পদ যদি কুক্ষিগত থাকে তাহলে কিন্তু আমাদের রিজিওনাল ডেভেলপমেন্টটা ঘটা সম্ভব নয়। এবং পপুলেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখব, ইললিটারেট পপুলেশনের ক্ষেত্রে আমরা দেখব কি যে জনসংখ্যাটা যদি অস্থায়ী না হয় বা জনসংখ্যাটা যদি নিরক্ষর হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে না। কেন? জনসংখ্যা যদি অশিক্ষিত হয় তাহলে তারা কোনো বৃহৎ কর্মে নিযুক্ত হতে পারবে না, সেক্ষেত্রে কর্ম থেকে যদি না ইনভেস্টমেন্ট করে তাহলে কিন্তু ক্যাপিটালটা আসবে না। ক্যাপিটাল যদি না আসে সেক্ষেত্রে কিন্তু অঞ্চলের অর্থনৈতিক উন্নতি সাধন ঘটবে না। তাহলে এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু সবকটা যদি একত্রে কার্যকারণ যদি সবকটা একত্রে সমাধান করা যায় তবেই সেই অঞ্চলের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতি সাধন ঘটা সম্ভব। এরপরে হচ্ছে এবার বিভিন্ন রকম স্ট্র্যাটেজি বা পরিকল্পনা আমাদের এই ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথম কথা আমাদের কি আমদানি রপ্তানি সুযোগ সুবিধা বাড়ালে কিংবা পরিকাঠামোর উন্নতি সাধন ঘটলে, আমাদের যদি কি যোগাযোগের অপরচুনিটি বাড়ালে, আমাদের কি লার্জ ইনভেস্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যদি শিল্পক্ষেত্রে যদি উন্নতি সাধন করা যায়, তারপরে কি আমাদের যদি কি জব অপরচুনিটিটা বৃদ্ধি করা যায়, জিডিপির পরিমাণ বাড়ানো যায়, স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থাৎ কি বেঁচে থাকার জীবন বা প্রত্যাশিত গড় আয়ুর পরিমাণ যদি বৃদ্ধি করা যায়, এই রকম বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি গুলো মিলে কিন্তু আমাদের আঞ্চলিক পরিকল্পনাটার সুস্থায়ী উন্নয়ন বা ব্যালেন্সড করা সম্ভব। এক্ষেত্রে আমরা দেখো বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিয়েছি। প্রথম স্ট্র্যাটেজি দেখো রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ কি সম্পদের সঠিক উন্নতি বা সম্পদের যদি উন্নতি সাধনের মাধ্যমে কিন্তু আমাদের কোনো একটা অঞ্চলে অর্থনৈতিক উন্নতি সাধন সম্ভব। দেখো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন, ইন্ডাস্ট্রিয়াল ডিসপারশন পলিসি। দেখো এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এবার হচ্ছে প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন। সব ক্ষেত্রে কিন্তু সরকারি নীতির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, সরকারি নীতির মাধ্যমে যে কোনো একটা দেশের বা কোনো একটা রাজ্যের সমস্ত অর্থনৈতিক উন্নয়ন ঘটা সম্ভব কিন্তু নাও হতে পারে। কেননা প্রাইভেট সেক্টরের আমরা জানি কি এখন পুরোপুরি গভর্নমেন্ট সেক্টর থেকে ম্যাক্সিমাম জিনিস প্রাইভেট সেক্টরে রূপান্তরিত হচ্ছে। এর একটাই কারণ যে গভর্নমেন্ট সেক্টরে সেই রকম ইনভেস্টমেন্ট বা সেই রকম আমদানি রপ্তানি সুযোগ সুবিধা বা সেই রকম যোগানটা কিন্তু দিতে পারছে না, যে কারণে প্রাইভেট সেক্টর হলে কি ওরা যে সমস্ত কর্মচারী বা যে সমস্ত লোককে কাজে নিযুক্ত করবে তারা কিন্তু সেই পরিমাণ অর্থ দিয়ে তারা কিন্তু নিজেদের কাজটা বুঝে নেবে, যে কারণে কিন্তু কোনো একটা কর্মচারী বা কোনো একটা লোক চাইলেও কিন্তু সে কাজে কিংবা ফাঁকি দিতে পারবে না। যে কারণে হচ্ছে প্রাইভেট সেক্টর পার্টনারশিপ বা প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন যদি এক্ষেত্রে বৃদ্ধি পায় কোনো একটা অঞ্চলের ক্ষেত্রে তাহলে কিন্তু মানে সেই অঞ্চল বা দেশের কিন্তু সামগ্রিক উন্নতি ঘটতে পারে। তারপর দেখো ইন্ডাস্ট্রিয়াল ডিসপার্সাল পলিসি। কোনো একটা ধরো একটা বড় লৌহ ইস্পাত শিল্প কোনো একটা অঞ্চলে গড়ে উঠেছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে যদি দেখো এবার
আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি যদি গড়ে ওঠে, দেখো ওর আশেপাশে কিন্তু যেটাকে আমরা অনুসারী শিল্প বলি, যেমন ওই লৌহ ইস্পাত শিল্পের ছোট ছোট যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো কিন্তু ওই শিল্পকে কেন্দ্র করে চারিপাশে ডেভেলপমেন্ট করতে থাকে, যে কারণে কিন্তু সে তা হলে কি সামগ্রিক অঞ্চলটা, ওই অঞ্চলটা উন্নতি সাধন হচ্ছে, ওছাড়াও কিন্তু ওর আশেপাশের সমগ্র অঞ্চল কিন্তু উন্নতি সাধন এর দ্বারা হচ্ছে। এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কি একটা ইন্ডাস্ট্রি যদি কোনো একটা অঞ্চলে গড়ে ওঠে, তাহলে কিন্তু তার দ্বারা কিন্তু আশেপাশের অঞ্চলগুলো কিন্তু উন্নতি সাধন সম্ভব। আচ্ছা, এবার দেখো ইন্ডাস্ট্রিয়াল ডিসপার্সাল পলিসির মধ্যে ডিরেক্ট রেগুলেশন, ডিরেক্ট ইনভেস্টমেন্ট, লাইসেন্স পলিসি, এই রকম তিনটে পলিসি আমরা ভাগ করে আলোচনা করতে পারি। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসির অন্তর্ভুক্ত। এবার দেখো, যেটা আগে বললাম যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপার্সাল পলিসি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থাকলেই তো শুধু হবে না। এবার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থাকলে দেখো একরকম ইনভেস্টমেন্ট হতে পারে কি, যে ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি হয়, মানে একদম শিল্পক্ষেত্রে ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে মানে আশেপাশের অঞ্চলগুলো উন্নতি সাধন সম্ভব। এবং দেখো নির্দিষ্ট কিছু নিয়ম নীতি, এবার ধরো যেমন দেখবে 1991 সালে আমাদের শিল্পনীতি চালু করা হয়েছিল, যে শিল্পের থেকে প্রোডাকশন হচ্ছে, এবার তার উপরে যদি কি হয়, যে শিল্পগুলো যদি এক্সপোর্ট ইম্পোর্টের উপর যদি আমদানি শুল্ক কিংবা রপ্তানি শুল্ক যদি গভর্নমেন্ট মারফত যদি বা সরকার দ্বারা স্বীকৃত যদি একটু কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখো সমগ্র অঞ্চলে কিন্তু ওর সাথে সাথে কিন্তু উন্নতি সাধন সম্ভব। অর্থাৎ শিল্পের সাথে যে সমস্ত নীতিগুলো জড়িত, সেই সমস্ত নীতিগুলো যদি সরকারের দ্বারা কোনো ছাড় বা কোনো ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু সেই পলিসিটা কিন্তু কি ইমপ্লিমেন্টেশন তাড়াতাড়ি হয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি, যে পলিসি অফ স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাপ্লিকেশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজির যদি অ্যাপ্লিকেশনটা যদি বা বিজ্ঞান এবং প্রযুক্তি, আমরা জানি এখন কি বিজ্ঞান সব থেকে উন্নত বা টেকনোলজি সব থেকে, প্রযুক্তি সব থেকে উন্নত, একটা প্রযুক্তির মাধ্যমে কিন্তু এখন কি আমাদের কিন্তু সুস্থায়ী উন্নয়ন সাধন সম্ভব হচ্ছে, যে কারণে প্রযুক্তিবিদ্যাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, পলিসি অফ স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এবার দেখো বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল বা বিভিন্ন রকম ইনস্টিটিউশনের মধ্যে যদি যদি বিশেষীকরণের জায়গাটা যদি খুলে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই অঞ্চলে কিন্তু উন্নতি সাধন সম্ভব। অর্থাৎ বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি যদি ডিফারেন্ট টাইপ, অর্থাৎ একটা স্পেশালাইজড ম্যাটেরিয়াল যদি প্রোডাকশন করে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল সেক্টর প্রাধান্য পাবে এবং সেক্ষেত্রে কিন্তু সামগ্রিক অঞ্চলের মানুষের উন্নতি সাধন সম্ভব। আর এবার হচ্ছে আমরা কি কি উপায়ে বা মেজার্স অফ ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। দেখো এ প্রসঙ্গে বলে রাখি যে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরকার স্বীকৃত প্রথম একটা প্রকল্প হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ কিন্তু নীতি আয়োগের ফলে কিন্তু দেখো যে এটা 2016 সালের লাস্টে গ্রহণ করা হয়েছিল, প্রধানমন্ত্রী দ্বারা স্বীকৃত। এর মাধ্যমে কিন্তু মানে ভারতকে, সমগ্র ভারতকে কিন্তু আজ আমাদের কি এই নীতি আয়োগের আয়তায় এনে কিন্তু আমাদের সমগ্র ভারতকে কিন্তু ডিজিটাল ইন্ডিয়াতে রূপান্তরিত করার একটা প্রকল্প নেওয়া হয়েছে। ঠিক আছে, এই নীতি আয়োগের পরে কিন্তু ওই কনসেপ্টটা এসছে, যে কারণে কি এই সমস্ত পলিসিগুলো যদি মানে সরকার স্বীকৃত দ্বারা যদি পাবলিক সেন্ট্রিক হয়, তাহলে কিন্তু সমস্ত অঞ্চলটা কিন্তু উন্নতি সাধন সম্ভব। এবার দেখো এখানে কিন্তু বলেছে কি, যে অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রির এবার হচ্ছে আমরা কি কি উপায়ে কিন্তু ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টটা করতে পারি। দেখো প্রথম পয়েন্ট যেটা আছে আমাদের কি বলছে, অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি সাচ এস সুগার, টেক্সটাইল, ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার বেস্ট ওয়ান্স ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট। মানে কোনো একটা ব্যাকওয়ার্ড অঞ্চলের যদি আমরা এই অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রিগুলো, অর্থাৎ সুগার, চিনি, কাপড় জামা, তারপরে খাদ্য প্রক্রিয়াকরণ, এইসব শিল্পকে, উদ্যান কৃষি, এইসব শিল্পকে যদি আমরা একত্রিতকরণ করতে পারি, তাহলে কিন্তু বা এইসব কৃষিক্ষেত্রে যদি এইসব কৃষিক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রে যদি এইগুলো যদি কৃষি আর শিল্পের মধ্যে একটা সমন্বয় সাধন করতে পারি, তাহলে কিন্তু উন্নতি সাধনটা সম্ভব। অর্থাৎ এখানে না কৃষি না শিল্প, অর্থাৎ কৃষি ও শিল্পকে দুরকম ভাবে একত্রিতকরণের উদ্দেশ্যে আমরা কিন্তু এই অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রিটা যদি উন্নতি সাধন করা যায়, তাহলে কিন্তু ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টে ঘটা সম্ভব। এবার বিভিন্ন অঞ্চল ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মিনারেল রিসোর্স, অর্থাৎ সেই অঞ্চলের ক্ষেত্রে যদি খনিজ সম্পদের প্রাচুর্যতা যদি বহমান থাকে, তাহলে সেই অঞ্চলে কিন্তু কি উন্নতি সাধন সম্ভব। তারপর কটেজ অ্যান্ড ফরেস্ট বেস ইন্ডাস্ট্রি, এবং এই কটেজ অ্যান্ড ফরেস্ট, এইগুলো হচ্ছে এই কটেজ অ্যান্ড ফরেস্ট বেস বলো, ভাস্কোপ বলো, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি বলো, এইগুলোর দ্বারা কিন্তু আমরা কোনো একটা অঞ্চলে অর্থনৈতিক উন্নতি কতটা বা কোনো একটা অঞ্চলের সুষম স্থায়ী উন্নয়ন কতটা, সেটা কিন্তু মেজার করতে পারি বা পরিমাপ করতে পারি। কটেজ অ্যান্ড ফরেস্ট বেস ইন্ডাস্ট্রি, এই রিলেটেড যদি ইন্ডাস্ট্রি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো একটা ব্যাকওয়ার্ড রিজনে কিন্তু উন্নতি সাধন সম্ভব। কোঅপারেটিভ ডেইলি ইউনিটস, এইগুলোর মাধ্যমে কিন্তু কোনো একটা অঞ্চলে অর্থনৈতিক। এরপর দেখো
আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে উন্নত করতে গেলে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে উন্নত করতে গেলে এখানে যেটা আগে বলেছিলাম যে প্রাইভেট সেক্টরকে কিন্তু উন্নতি করা খুব জরুরি। যদি প্রাইভেট সেক্টর আসে, তাহলে প্রাইভেট পার্টনারশিপ যদি আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তো উন্নতি হবেই, এছাড়া সোশ্যাল, পলিটিক্যাল বিভিন্ন দিক থেকে কিন্তু উন্নতি সাধন ঘটতে পারে। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি যেমন ট্রান্সপোর্ট, পাওয়ার, কমিউনিকেশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আদার ফ্যাসিলিটি যেগুলো থাকে, সেগুলোর মাধ্যমে কিন্তু কোনো একটা অঞ্চলে অর্থনৈতিক উন্নতি সাধন সম্ভব। আচ্ছা, এরপর আসছি আমরা কনক্লুশনে, যে দেখা গেল কি যে এই ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্টের আমরা কি দেখলাম, যে বিভিন্ন রকম নিড, মেজারমেন্ট, প্রবলেম, সলিউশন, এবং সমস্ত সর্বোপরি আমরা যদি দেখি যে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু টোটাল জিডিপির, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টসের 22% কিন্তু 22% কিন্তু আমাদের এই 22%-এর মধ্যে দেখো 6% টোটাল এমপ্লয়মেন্ট অর্গানাইজ সেক্টরে কিন্তু আমাদের ডোনেট করছে, এবং 20% হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স পলিসির মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু কোনো একটা অঞ্চলে কিন্তু উন্নতি সাধন সম্ভবকর হচ্ছে। মূলত এটা কিন্তু পাবলিক সেক্টরের ক্ষেত্রে কিন্তু আমাদের ভারতীয় অর্থনীতি এখন বর্তমানে পাবলিক সেক্টরের উপর কিন্তু ভারতীয় বর্তমান অর্থনীতি কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরকে যদি একসাথে যৌথ সমন্বয় সাধন করা যায়, এবং গভর্নমেন্ট যদি তার উপর থেকে পক্ষপাত করে বা আলোকপাত করে, তাহলে কিন্তু কোনো একটা অঞ্চলে কিন্তু সুস্থায়ী উন্নয়ন ঘটা সম্ভব। অর্থাৎ জিডিপি থেকে শুরু করে মাথাপিছু আয়, শিক্ষা, দারিদ্রতা, এইসব কিন্তু সবই কিন্তু দূরীকরণের মাধ্যমে টোটাল অঞ্চলটার কিন্তু ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট ঘটতে পারে। এটাই ছিল আজকে আমাদের মূল আলোচ্য বিষয়।